হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার কিছু কাজিনরা 9-এ ভর্তি হয়েছে। সো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি 9-10 এর জন্য। আমি কয়েকটি ভিডিও 9-10 এর জন্য দিব। তো আজকে আমি কেমিস্ট্রির 9-এর ভিডিও দিচ্ছি পর্যায় সারণীর উপর। টোটাল চ্যাপ্টার পর্যায় সারণী শেষ করা সম্ভব না, আমি অল্প অল্প করে পর্যায় সারণী আগাবো। তো এটা পার্ট 1 এবং কিছু বেসিক কথা বলবো, কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। আমি বেশি বড় ভিডিও বানাবো না আশা করি। ঠিক আছে, শুরু করছি আজকে ভিডিও। পর্যায় সারণী। তো আসলে আমি এই প্রশ্নটা আসার আগে, এই পর্যায় সারণী আসার আগে আমরা বুঝি যে পর্যায় সারণী আসলে জিনিসটা কি। সো সৃষ্টির শুরু থেকে এবং সভ্যতার শুরু থেকে মানুষ কিন্তু অনেক মৌল পাচ্ছে, আবিষ্কার করছে। পানিতে আগে মানুষ কি করতো, পানির মধ্যে এরকম প্লেট ঝাঁকায় ঝাঁকায় সোনা তৈরি করতো। তারপরে ফসফরাস নিয়ে একটা গল্প আছে যে এক লোক এরকম সোনা বের করতো মানে পানি থেকে। তো আমাদের তো ইউরিন হয় হলুদ, তো উনি মনে করতেন যে আমাদের ইউরিনেও মনে হয় সোনা আছে। দ্যাটস ওয়াই উনি অনেক মানুষের ইউরিন জোগাড় করলেন এবং একটা ড্রামের মধ্যে ভরলেন সব ইউরিন, ভরে সেটাকে তাপ দেওয়া শুরু করলেন। এন্ড তাপ দিতে দিতে পুরো এরিয়াতে এত গন্ধ ছড়ালো যে সমস্ত মানুষ সেখান থেকে পালিয়ে গেল। অ্যান্ড আলটিমেটলি সমস্ত ইউরিন বাষ্পীভূত হয়ে গেল। দেন যে জিনিসটা থাকলো সেটা হলুদ কালারের ছিল, সোনালি কালারের। সো দ্যাট ম্যান থট যে এটা আসলে গোল্ড, ইট ওয়াজ গোল্ড, বাট ইট ওয়াজ নট, ইটস ফসফরাস। এটা ফসফরাস ছিল। সো ফসফরাস ছিল, তো ওটা উনি মানে আরো যে তাপ দিচ্ছিলেন, আরো তাপ দেওয়ার পরে একসময় ভুলক্রমে ওটার উপর একটা পাথর ঘষে উনি আগুন জ্বালিয়ে দিলেন। এন্ড তোমরা জানো যে ফসফরাসের উপর আগুন জ্বালালে কি হয়, একটা বুম ব্লাস্ট, একটা ব্লাস্ট হলো। এখানেই ওনার স্বপ্নের ইতি ঘটে গেল। তো এইভাবেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মৌল আবিষ্কার করছি, মানুষ মৌল আবিষ্কার করেছে এবং বর্তমানে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তো এই 118টি মৌলকে একটি জায়গায় নিয়ে আসা খুব প্রয়োজন ছিল, নাহলে তাদের ধর্ম ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আমরা কত মনে রাখবো। তো সবগুলো একই ধর্মের মৌলগুলোকে এক জায়গায়, সবগুলো ভিন্ন ধর্মের মৌলগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখাটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় হয়ে গেছিল, যাতে আমরা দেখলেই বুঝতে পারি যে এটা এই ধর্মের, এটা ধাতু, এটা অধাতু, এটা মিথ্যা ধাতু। এরকম এই যে ধর্মগুলো, এই মৌলের ধর্মগুলোকে এক জায়গায় করার জন্য, মৌলগুলোর একই বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলোকে একই সারণীতে প্রকাশ করার জন্য পর্যায় সারণী সৃষ্টি হয়েছে। তো প্রথম পর্যায় সারণী যখন তৈরি হয় তখন মানুষ মৌলের ভরকে প্রাধান্য দিত। তো মৌলের ভর অনুযায়ী সাজানো শুরু করলো, কিন্তু মৌলের ভর অনুযায়ী সাজানোর পর দেখা গেল যে না, পাশাপাশি দুইটি ভর বিশিষ্ট মৌলের মধ্যে ধর্মের অনেক পার্থক্য হয়। দ্যাটস ওয়াই এরপর পারমাণবিক ভরকে বাদ দিয়ে দেওয়া হলো এবং পারমাণবিক সংখ্যা বা মৌলের মধ্যে যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, সেটার ভিত্তিতে পর্যায় সারণী গঠন করা হলো এবং বর্তমানে এটাই আমাদের ভিত্তি। তাহলে পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যার ভিত্তি হলো ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান, এই যে পারমাণবিক সংখ্যা আমরা বলি, এই পারমাণবিক সংখ্যা আসলে কি? একটি মৌলের মধ্যে কতগুলো প্রোটন আছে সেই প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা। সো আমরা একটি টেবিল তৈরি করলাম বিভিন্ন মৌলের, যার মধ্যে তাদের প্রোটন সংখ্যার ভিত্তিতে একটি টেবিল
যেটা মৌলগুলোর প্রোটন সংখ্যা ভিত্তিতে তৈরি হয়েছে, সেটাই হলো বর্তমানে আমাদের পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী চ্যাপ্টার, এটা 9-10 চ্যাপ্টার কেমিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে আসলে কি প্রশ্ন আসে ভাইয়া, কি প্রশ্ন আসে? তো প্রশ্নগুলো হলো যে আমরা যদি বলি, প্রথম প্রশ্ন আসতে পারে যে দেখো আমরা যখন প্রথম গ্রুপ লিখি তখন আমরা কি লিখি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিএস, ফ্রান্সিয়াম। তো এই গ্রুপের মধ্যে দেখো এই যে কয়টা আছে, লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম, এগুলো সবই হলো ধাতু, এগুলো সবই হলো ধাতু। কিন্তু এই যে বেচারা হাইড্রোজেন, এই বেটা হলো অধাতু, এই বেটা হলো অধাতু। তাহলে ভাইয়া আপনি তো বললেন যে মৌলের ধর্ম অনুযায়ী পর্যায় সারণী গঠিত, তার মানে একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একসাথে সাজানো হয়। তাহলে হাইড্রোজেন কেন গ্রুপ একে অবস্থিত? হাইড্রোজেন কেন গ্রুপ একে অবস্থিত? এটাকে বলে গ্রুপ এক। হাইড্রোজেন কেন গ্রুপ একে অবস্থিত? তো হাইড্রোজেন গ্রুপ একে অবস্থিত হওয়ার কারণ আছে। কারণটা কি? কারণটা হলো হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষপথে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন আছে একটা, 1s1। সেই একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। তো সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন, এটা তোমরা পরবর্তী চ্যাপ্টার রাসায়নিক বন্ধনে ভালো বুঝবে। তো হাইড্রোজেন ধাতুর ন্যায় আচরণ করে। হ্যাঁ, একে পিটাতে পারবো না, এটা একটা গ্যাস, পিটালে ঝনঝন শব্দ হয় না। কিন্তু এর ভিতরে আরো অনেক বিষয় আছে যে হাইড্রোজেনের বিভিন্ন ধর্ম এর ধাতুর ন্যায়, এরা ধাতুর ন্যায় আচরণ করে। আচ্ছা, এদের একটি ইলেকট্রন এরা দিয়ে দিতে চায়, অথবা দিয়ে দিতে চায় না, বরং একটি ইলেকট্রন নিতে চায়, এবং এই একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বিভিন্ন যৌগ গঠন করে। যেমন H2O, HCl, এই যৌগগুলো তারা হাইড্রোজেন গঠন করে এই একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এবং তার ধর্মগুলো ধাতুর ন্যায়, তার ধর্মগুলো ধাতুর ন্যায়। তাই একে ধাতুর সাথে একই গ্রুপে স্থান দেওয়া হয়। যদিও হাইড্রোজেনের অনেক ধর্মই অধাতুর মতো, কিন্তু তার বেশিরভাগ ধর্ম ধাতুর মতো। ধরো হাইড্রোজেনের 10টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 7টা ধাতুর মতো, 3টা অধাতুর মতো। দ্যাটস ওয়াই হাইড্রোজেনকে ধাতুর মধ্যে স্থান দেওয়া হয়, হাইড্রোজেনকে ধাতুর মধ্যে স্থান দেওয়া হয় বা গ্রুপ একে। ঠিক একইভাবে যে কোশ্চেনটা আসে সেটা হলো হিলিয়াম নিয়ে। হিলিয়ামের কক্ষপথ কত? 1s2 আছে। তাহলে এটাকে কেন গ্রুপ 18তে স্থান দেওয়া হয়? গ্রুপ 18তে কেন স্থান দেওয়া হয়? আচ্ছা, তো গ্রুপ 18 হলো আমাদের পর্যায় সারণীর সর্বশেষ গ্রুপ। গ্রুপ 18 হলো আমাদের পর্যায় সারণীর সর্বশেষ গ্রুপ। তো এই গ্রুপগুলোতে আসলে কি হয়েছে? এই গ্রুপগুলোতে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অগ্নাশিয়াম, এই যে গ্রুপ 18 এর মৌলগুলো, এই মৌলগুলো অ্যাকচুয়ালি কেন গ্রুপ 18তে স্থান পেয়েছে সেটা আমাদের আগে বুঝতে হবে। এরা কি ধাতু, এরা কি অধাতু, নাকি এরা কি ধর্মের জন্য গ্রুপ 18তে স্থান পেয়েছে সেটা আমাদের বুঝতে হবে। তো নিয়নের ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p6, বা এভাবে লেখা যায় 28। তার মানে এই দেখো এর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান, ঠিক তেমনি আর্গনে 288, এরও শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান। এই 8টি ইলেকট্রন বিদ্যমান থাকাকে বলে অষ্টক। তার মানে হিলিয়াম, নিয়ন, তার মানে এই নিয়ন আর্গনের প্রত্যেকটি মৌল শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, বা এরা অষ্টক পূর্ণ, মানে 8টি ইলেকট্রন থাকাকে বলে অষ্টক পূর্ণ। তো এই 8টি ইলেকট্রন আছে বলে এরা খুবই ইন্ট্রোভার্ট। মানে কি? নিজের মতো থাকে,
এরা বাসার মধ্যে শুয়ে থাকে, ঘুমায় থাকে, কারোর সাথে এদের স্বাদ নাই, কারোর সাথে এদের মিল নাই। এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা নিজেদের ইলেকট্রন কাউকে দেয়ও না, কারো থেকে ইলেকট্রন নেয়ও না, এরা কোনো যৌগ গঠন করে না। এদের এরা খালি ঘুমায়, মানে এরা নিজেরাই নিজেদের মতো। তো তোমরা এই ধরনের মানুষকে কি বলো? ধরো একজন মানুষ সারাদিন শুয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, এই ধরনের মানুষকে তোমরা কি বলো? অলস। অলস টার্মটা কিন্তু আসলে ঠিক না। অলস মানে যে নিজের ইচ্ছা কাজ করে না। আর এরা বলে যে না, এরা কিন্তু নিজে অলস মানে যে নিজের ইচ্ছা কাজ করে, কিন্তু তার কাজ করার দরকার, কিন্তু সে কাজ করে না। আর এদের কাজ করা আসলে দরকারই নেই। এদেরকে কেমিস্ট্রিতে বলে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় কেন? এখানে নিষ্ক্রিয় মানে যে কোনো ক্রিয়া করে না, যে কোনো কাজ করে না, বা যে কোনো বিক্রিয়ায় অংশ নেয় না, তাদেরকে বলে নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ যাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান, বা যাদের সর্বশেষ কক্ষপথ অষ্টক পূর্ণ থাকে, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। বা যারা কোনো বিক্রিয়ায় অংশ নেয় না, যারা কোনো যৌগ গঠন করে না, যারা নিজের মতো থাকতে পছন্দ করে, যারা খুবই স্থিতিশীল, অর্থাৎ যারা ইলেকট্রনকে দেয়ও না, ইলেকট্রন আদান প্রদানও করে না, তাই স্থিতিশীল। স্থিতিশীল মানে কি? যার অবস্থার কোনো পরিবর্তন হয় না, সেটা স্থিতিশীল। এদের অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। এখন তাহলে হিলিয়ামের কি সমস্যা? হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এবং মজার বিষয় হলো হিলিয়ামও কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, হিলিয়ামও কোনো ইলেকট্রন আদান প্রদান করে না, আবার হিলিয়ামও কোনো যৌগ গঠন করে না। তাহলে 3টা ক্রাইটেরিয়া নিষ্ক্রিয় গ্যাসের: যৌগ গঠন করে না, হিলিয়াম করে না; রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না, হিলিয়ামও রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না; অত্যন্ত স্থিতিশীল, হিলিয়ামও অত্যন্ত স্থিতিশীল; ইলেকট্রন আদান প্রদান করে না, হিলিয়াম ইলেকট্রন আদান প্রদান করে না। দ্যাটস ওয়াই হিলিয়ামকেও নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। হিলিয়ামকেও নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে হিলিয়ামকে যদি নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তাহলে এর অবস্থান কোথায় হওয়া উচিত? অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসের সাথে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে। অ্যান্ড দ্যাটস ওয়াই হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে অবস্থান করে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে অবস্থান করে। এই হিলিয়াম এবং হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম পর্যায় সারণীতে। এটা থেকে প্রশ্ন আসে যে কেন ব্যতিক্রম? কেন ব্যতিক্রম? ঠিক একইভাবে প্রশ্ন আসে যে গ্রুপ 2, গ্রুপ 2 হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। তো এই যে এগুলো হলো গ্রুপ 2 এর অংশ। এই গ্রুপ 2 এর অংশে যেগুলো হয়, এগুলো সবই মাটিতে পাওয়া যায়। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো তো খনিজ, এগুলো সবই মাটিতে পাওয়া যায়। তো মাটিতে পাওয়া যায়, আবার এগুলো সবই তীব্র ক্ষার, সবই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন যদি আমি ক্যালসিয়ামের কথাই বলি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস HCl this becomes calcium chloride plus পানি। সো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম অ্যাসিডের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তো যে মৌল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যে মৌলের অক্সাইড অথবা হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে ক্ষার বলে, সেই মৌলকে ক্ষার বলে। তো এরা প্রত্যেকে তীব্র ক্ষার। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এগুলো তীব্র ক্ষার। তো তীব্র ক্ষার, কিন্তু এগুলো মাটিতে পাওয়া যায়। তো মাটিতে পাওয়া যায় তীব্র ক্ষার, দ্যাটস ওয়াই এগুলোকে মাটির নামকে সংস্কৃত বলে মৃৎ। ওই সংস্কৃতের নাম থেকে এগুলোর নাম হয় মৃৎ ক্ষার ধাতু। তো এটা প্রশ্ন আসে যে গ্রুপ 2 এর মৌলকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়?
তো উত্তর কি হবে? উত্তর হবে যে এই গ্রুপ 2 এর ধাতুগুলো, গ্রুপ 2 এর মৌলগুলো সবই মাটিতে পাওয়া যায় এবং তারা তাদের অক্সাইড বা হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে, অম্লের সাথে বিক্রিয়া করে বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। দ্যাটস হোয়াই এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এটা হলো পর্যায় সারণীর পার্ট 1। এইভাবে আস্তে আস্তে আমরা পর্যায় সারণী আরো কয়েকটা ভিডিও দিব ছোট ছোট করে, যেন তোমরা দেখে সবগুলো প্রশ্নের উত্তর বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।